ইভিনিং, আমি ইলমাস সৈয়দ। আপনারা দেখছেন এনকেটিভি বাংলা 7 PM প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্ট। প্রথমেই খবর রাখবো আইপিএল এর দিকে, কারণ রামনবমীর দিন ইডেন গার্ডেন্সে অনিশ্চিত কেকেআর এর ম্যাচ। সিএবি কে চিঠি দিয়েছে লালবাজার এবং সেই চিঠিতে জানানো হয়েছে 6 এপ্রিল কলকাতা বনাম লখনৌয়ের আইপিএল ম্যাচ রয়েছে। সেই ম্যাচের দিন পরিবর্তন করতে চাইছে কলকাতা পুলিশ। সেই মর্মে একটি চিঠি দেওয়া হয়েছে সিএবি কে এবং জানানো হয়েছে যে ম্যাচের দিন পরিবর্তন করুন, কিংবা অ্যাটলিস্ট ভাবনা চিন্তা করুন। ওই দিনই রামনবমী, আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা থেকেই ম্যাচের দিন পরিবর্তন করতে চেয়ে সিএবি কে চিঠি দিয়েছে লালবাজার, এমনটাই জানতে পারছি। সেই চিঠির ছবি দেখাবো। এক্ষেত্রে সিএবির তরফে জানানো হয়েছে বিসিসিআই কে ইডেনে কলকাতা নাইট রাইডার্স ও লখনৌ সুপার জায়ান্টস এর মুখোমুখি যে ম্যাচ, সেটা একেবারে 6 এপ্রিল, 6 এপ্রিল, আর 6 এপ্রিলই আবার রামনবমী। ফলে ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া নিয়ে প্রশ্ন চিহ্ন হয়েছে এবং সেই প্রশ্ন চিহ্নের কারণেই লালবাজারের পক্ষ থেকে এমন চিঠি। এই পরিস্থিতিতে সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পর্যাপ্ত নিরাপত্তা না থাকলে ম্যাচ আয়োজন করা কার্যত অসম্ভব। অর্থাৎ প্রশ্ন উঠছে, এবার কি তাহলে খেলার ময়দানেও কিংবা ক্রিকেট ম্যাচেও রাজনীতির ছায়া পড়ল? একটি উৎসব হবে, ধর্মীয় উৎসব হবে, তার জন্য খেলা বাতিল হবে? কারণ পুলিশ বলছে নিরাপত্তা দিতে পারবো না। ধর্মীয় উৎসবে নিরাপত্তা কেন লাগবে? সব মানুষ যারা এই রাজ্যে থাকে, যারা এই দেশে থাকে, তাদের নিজস্ব ধর্মীয় উৎসব পালন করার অধিকার তাদের আছে। তাহলে সেদিন বাড়তি পুলিশ ফোর্স কেন লাগবে? আগামী 22 মার্চ শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচে আরসিবির মুখোমুখি হবে কেকেআর। তারপর 6 এপ্রিল লখনৌ ম্যাচের দিন রামনবমী পড়েছে। শহরের বিভিন্ন প্রান্তে বেশ কিছু মিছিল বেরোতে চলেছে রামনবমী উপলক্ষে। তাছাড়া সাম্প্রতিক অতীতে রামনবমীকে কেন্দ্র করে রাজ্যে অশান্তির ছবিও দেখা গিয়েছে। সেই কারণে কলকাতা পুলিশের সতর্কতা আরো বেশি। এর মধ্যে ইডেনে নাইটদের ম্যাচ থাকায় জটিলতা আরো একটু বাড়ছে। এই নিয়ে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া ম্যাচ আয়োজন করতে তারা পারবে না। সেটা বিসিসিআই কে রীতিমতো চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। সংবাদ সংস্থাকে তিনি বলেছেন, পুলিশের তরফ থেকে জানানো হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। পুলিশি নিরাপত্তা না থাকলে 65,000 জনতার ব্যবস্থাপনা একেবারে অসম্ভব। এমনকি গতবারই একটি ম্যাচ এই কারণে সূচি বদলাতে হয়েছিল, এই নিরাপত্তার কারণে। তবে এই নিয়ে বোর্ডের তরফ থেকে এখনো কিচ্ছু জানানো হয়নি। ফলে জটিলতা অব্যাহত রয়েছে। আবার ফাঁকা মাঠে ম্যাচ করানো সম্ভব নয়, সেক্ষেত্রে সম্প্রচারকারী সংস্থার আপত্তি রয়েছে। অবশ্য ইডেনে এর আগে ফাঁকা মাঠে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে, কিন্তু আইপিএল এর ম্যাচে সেরকম কিছু হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। রামনবমী নিয়ে কলকাতা পুলিশ কি বলছেন শুনবো। রামনবমী এখনো টাইম আছে, উই আর প্রিপেয়ার্ড, বাট স্টিল টাইম আছে। আমরা প্রিপারেশন করছি। বিভিন্ন জায়গায় আমাদের মিটিং হয়েছে, এ নিয়ে অনেক ডিসকাশন হয়েছে। অ্যান্ড কারেন্ট যে সিচুয়েশন আছে তার উপর আমরা নজর রাখছি অ্যান্ড উইল টেক অ্যাডিকুয়েট মেজার্স। সমস্যাটা কোনো উৎসব কিংবা কোনো পার্বণকে নিয়ে নয়। সমস্যা এই উৎসব পার্বণকে কেন্দ্র করে যে রাজনৈতিক কর্মসূচি একাধিকভাবে একাধিক দল গ্রহণ করছে তাকে নিয়ে। যে অন্ধ ধর্মান্ধকতার দিকে এখন বাংলা ছুটছে তাকে নিয়ে। শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন, সব জায়গায় ব্যর্থ হয়ে এখন ধর্মীয় রাজনীতিকে আঁকড়ে ধরতে চাইছে বিজেপি এবং সেই কারণেই এই জটিলতা। শোভনদেব বাবুর বক্তব্য শুনবো। সব জায়গা থেকে ব্যর্থ হলে ওই ধর্মীয় কার্ড ছাড়া কিছু থাকে না ওদের কাছে। ধর্মীয় কার্ড খেলছে। রামনবমী আমরা আমাদের ছোট বয়সে এখানে জন্মেছি, এখানে বড় হয়েছি। আমরা কোনোদিন রামনবমী নিয়ে এত হল্লা দেখিনি। এখন এরা ধর্মীয় মেরুকরণের রাস্তা দিয়ে হাঁটছে। What a shame, ladies and gentlemen. সত্যি লজ্জার। রাজনীতির জায়গায় থাকবে, ক্রিকেট ম্যাচ ক্রিকেটের জায়গায় থাকবে। এর আগে তো কখনো হয়নি যে রাজনৈতিক কারণে খেলার ময়দান সেটা সমস্যায় পড়ছে। কিংবা ইডেন গার্ডেন্স একটি ম্যাচ হবে, যে ইডেন গার্ডেন্স বারবার চেঁচায় যে এখানে আন্তর্জাতিক ম্যাচ হয় না, এখানে আইপিএল এর ম্যাচ পাওয়া যায় না। সেই ইডেন গার্ডেন্সে 6 এপ্রিল যে ম্যাচ এবং তাকে ঘিরে আমজনতার যে উন্মাদনা, সেদিকে কারো নজর নেই। রাজনীতির কারণে কি তাহলে এবার বাঙালি মননেও সমস্যা হবে? সেখানেও প্রশ্নবোধক চিহ্ন পড়ে যাবে।
নিরাপত্তা ইস্যুই নয়, কলকাতা পুলিশ ইচ্ছে করলে ম্যাচ আয়োজন করতে পারে। ক্রিকেট প্রেমীরা, এই শহরের ক্রিকেট প্রেমীরা, তারা এই প্রতিক্রিয়া দিচ্ছেন, শুনুন। আমার মনে হয় না যে নিরাপত্তা কোনো বিষয় হতে পারে। কলকাতা পুলিশ তো নর্মাল না, অনেক অনেক লোকই থাকে, অনেক পুলিশ থাকে, এক্সট্রা চাইলে জয়েনও করাতে পারে, করানোই যায় চাইলে। এটা পুলিশের ইচ্ছার উপর বা প্রশাসনের ইচ্ছার উপর। আমার মতে তো ইডেনেই খেলাটা হওয়া উচিত, অন্য কথা শোনার কোনো আমার মানে আমরা যেহেতু খেলাপ্রেমী, আমরা চাই ইডেনেই হোক। অনেক মিটিং মিছিলে যেহেতু এত নিরাপত্তা দেওয়া যায়, এটা ইডেন গার্ডেন্সের নিরাপত্তা না দেওয়ার মতো ক্ষমতা পশ্চিমবঙ্গ সরকারের নেই, সেটা আমি মানবো না। এর আগের বছরেও, তার আগের বছরেও রামনবমী হয়েছে, ঠিক আছে, এমন না যে হয় না। রামনবমীও হয়, খেলা হয়, সবই হয়। আমার মনে হয় না এটা এভিডেন্ট এনাফ যে খেলা না হওয়ার কোনো মানে হয় না। কলকাতায় অনেক কিছু সব রকম ফেস্টিভ্যালই হয়, সেটা ম্যানেজ হয়। দুর্গাপুজোয় এত লাখ লাখ কোটি কোটি মানুষ ঘোরে, সবেতেই ঘরে। এখন ঈদ আসছে, ঈদেও লোকজন ঘুরবে, দুর্গাপুজোতেও লোকজন ঘুরবে। তো আমার মনে হয় না এটা কোনো কনসার্ন হওয়া উচিত আর খেলা পিছানো উচিত। আমি কি বলবো এর মধ্যে, এখন খেলা যা আছে, খেলা তো খেলা হিসাবে চলবেই। যদি রামনবমী আছে ঠিক আছে, রামনবমী খেলা তো হবেই। পিছনে তো নেবে তো, ওর জন্য তো শিডিউল কেউ চেঞ্জ করবে না। সব থেকে প্রথম কথা হচ্ছে খেলা পিছিয়ে দিচ্ছে, তাতে তো আমরা দুঃখিত আছি। কেন আমরা আগে থেকে টিকিট কাটা হয়েছে, আমাদের টিকিট কেটে আমরা যে খেলাটা দেখতে আসবো। এখন ওদের কর্তৃপক্ষরা কি ডিসিশন নিচ্ছে সেটাই দেখার মতন আছে, কিন্তু সব থেকে বড় কথা আমাদের খুব অসুবিধা হচ্ছে। আর এখন যদি হুট করে এইভাবে ডিসিশন নেয়, তাহলে আমরা কি করব? দেওয়ার মানে হ্যাঁ, ওটা যেটা বলছে ওটা না হলে আমাদের জন্য ভালো হয়, যেন পিছিয়ে না দুক। যে ডেট আছে, ডেট বাই ডেট যদি খেলা হয় তাহলে খুব ভালো হবে, সবার ক্ষেত্রেই ভালো হবে। এটা দেখুন, পুলিশ নিরাপত্তার কারণে ভেবেছে, সাধারণ মানুষের জন্যই চিন্তা করে নিশ্চয়ই করেছে। সুতরাং আমার মনে হয় যদি খেলা সত্যি কি এমনটা মেনে নেবে বাংলা কিংবা কলকাতা? কলকাতার ক্রিকেট প্রেমীরা কি এটা মেনে নেবে যে রাজনৈতিক কোনো কারণে তাদের শখের ক্রিকেট ম্যাচটা এবং একেবারে কেকেআর এর ক্রিকেট ম্যাচটা সেটা ক্যান্সেল হয়ে যাবে 6th of April 2025 ইডেন গার্ডেন স্টেডিয়ামে? এর পেছনে রাজনীতি রয়েছে, সেটা আমরা জানি, কিন্তু তার সঙ্গে আপনাদের একটা ছবি দেখাই। এই ছবিটা, যারা লাইন দিয়ে আইপিএল এর টিকিট কিনছেন, যারা টিকিট স্ট্যান্ডের সামনে সকাল থেকে দাঁড়িয়ে রয়েছেন একটি টিকিট কেনার জন্য, তাদের কি হবে? কলকাতা পুলিশ বলছে তারা নিরাপত্তা দিতে পারবে না। কলকাতা পুলিশ প্রশাসনের আন্ডারে। আমজনতা প্রশ্ন করছে সরাসরি প্রশাসনকে যে তাহলে প্রশাসন কি করছে? প্রশাসন কি আদৌ চায় না এই ক্রিকেট ম্যাচটা এখানে হোক? নাকি এই মুহূর্তে 26-এর আগে বাংলার রাজনীতি এতটাই উত্তপ্ত যে তার আঁচে আম জনতার দৈনন্দিন জীবনযাপন, তাদের এন্টারটেনমেন্টের রসদগুলো, এমনকি খেলার মাঠে যে লড়াই হবে সেই খেলার মাঠের লড়াইও পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে? এর পেছনে আসলে রয়েছে হিন্দু রাজনীতি কিংবা হিন্দুত্বের রাজনীতি। গত বেশ কিছুদিন ধরে চলছে বিষয়টি। যেমন গতকাল মঙ্গলবার উত্তাল হয় বিধানসভা। হিন্দুরা আক্রান্ত হচ্ছেন এই অভিযোগে এদিন মুলতুবি প্রস্তাব আনতে চায় পদ্মশুভীর, কিন্তু স্পিকার তা খারিজ করে দিতেই ওয়াকআউট করেন বিজেপির বিধায়করা। ওয়াকআউটের পর বাইরে তারা একের পর এক বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশের সঙ্গে বাদানুবাদেও জড়ান বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। সেই ছবি দেখাবো। আপনারা মেয়েগুলো দাঁড়িয়েছে বিধায়ীরা, এরকম করছে, গেট দিয়ে পাঠান, গেট নেই নাকি অ্যাসেম্বলিতে? পরের দিন করুন, দেখবো, পরের দিন করুন, একটু দেখবো, দেখুন কত বড় বস্তান হয়েছেন, পরের দিন করবেন। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পরে অবশ্য জানান অফিসিয়ালি বিধানসভার রেকর্ডে কিচ্ছু যায়নি, সেখান থেকে হিন্দু শব্দ বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। দেখুন, অফিসিয়ালি আমাদের রেকর্ডে কিছুই যায়নি। এগুলো আমি জানি না, আপনারা মিডিয়া থেকে এটা প্রচার করে কি পাবেন আপনারা, কিন্তু আমাদের অফিসিয়াল রেকর্ডে যা আছে তার বাইরে আমি কিছু বলবো না। ওরা আমার কাছে একটা অ্যাডজর্নের মোশন দিয়েছিল, সেটা আমি এডিট করে দিয়েছি। এডিটেড ভার্সনটা আমি পড়তে বলেছি, সেই ভার্সনটা পড়েছে। সেখানে হিন্দুত্ব শব্দগুলো আমরা বাদ দেওয়া রয়েছে, এবং ওদের হোলি এবং দোলে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে গন্ডগোল হচ্ছে, ওইটা উল্লেখ করতে চেয়েছিল। তাতে হিন্দুত্বকে জুড়ে দিতে চেয়েছিল, কিন্তু হিন্দুত্ব শব্দগুলো আমরা নেইনি।
সুতরাং এইসবগুলো আমাদের রেকর্ডে কিছু নেই। আর এরপরেই বুধবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন আক্রমণে নামেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিন্দু বিরোধী এই স্পিকার, এমন পোস্ট করেন শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, বারুইপুর পশ্চিমের তৃণমূল বিধায়ক ও পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার একটি মুলতবি প্রস্তাব থেকে হিন্দুত্ব শব্দটি মুছে ফেলেছেন। কেন? হিন্দুত্ব শব্দটি কি অসাংবিধানিক? তিনি কিভাবে হিন্দুত্ব শব্দটি মুছে ফেলতে পারেন? তিনি হিন্দু বিরোধী, তার দল হিন্দু বিরোধী। পদের অপব্যবহার করে আমাদের হিন্দুত্ববাদী বিধায়কদের কণ্ঠস্বর কোণঠাসা করার চেষ্টা করছেন। আমরা পিছপা হব না। এই এক্সপোস্ট শুভেন্দু অধিকারীর। শুধু বুধবারই নয়, গত কয়েকদিন ধরে শুভেন্দু অধিকারীর হাতিয়ার এই রামনবমী। শুভেন্দুবাবুর নিশানায় মুখ্যমন্ত্রী ও পুলিশ। মুখ্যমন্ত্রী আপত্তিতে সমস্যা তৈরি করে, উস্কানি দেয় শাসক দল, পুলিশ, মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর আবেদন, প্রোটোকল মেনে চলুন। নতুন করে পুলিশের পাঠানো ফর্ম পূরণ করবেন না। এ ব্যাপারে তিনি আইনি সাহায্য করবেন বলে জানিয়েছেন বিরোধী দল নেতা। শুনুন। রামনবমী একটি আনন্দের সঙ্গে ধর্মীয় উৎসব সনাতন হিন্দুদের। এই জায়গাটাতে মুখ্যমন্ত্রীর যে ইরিটেশন, তাতেই সমস্যা তৈরি করে। স্বাভাবিকভাবে উস্কানিটা আসে রাজ্যের শাসক দল, পুলিশ এবং রাজ্যের প্রশাসনিক কর্তৃ মুখ্যমন্ত্রীর দিক থেকে। রামনবমী উৎসব কমিটি 2025 সবাইকে আবেদন করব, আপনারা প্রোটোকল মেনে গত বছরের অনুমতির কাগজ সহ, রুটের কাগজ সহ পুলিশকে দেবেন। নতুন করে কোনো মমতা পুলিশের পাঠানো প্রফর্মা ফিল আপ করবেন না। আমি রাজ্যের বিরোধী দলনেতা 2,33,27,000 লোককে প্রতিনিধিত্ব করি। আমি এবং আমাদের বিজেপি এমএলএরা আপনাদের কমপ্লিটলি লিগ্যাল প্রোটেকশন দেব। এদিকে রামনবমীর মিছিল নিয়ে তৃণমূল সরকারকে রীতিমতো চ্যালেঞ্জ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, রাস্তায় থাকবো, পারলে আটকে নিন। হিন্দুস্তানে হিন্দুই রাজ করবে, হিন্দুত্বের হিতে যে কাজ করবে তারাই বাংলায় থাকবে। শুভেন্দু অধিকারী। গতবারে এগরার মিছিলে হামলা করেছেন পূর্ব মেদিনীপুরে। আমি এগরায় 8 তারিখে থাকব। 5টা দুর্গা মূর্তি ভেঙেছেন শ্যামপুরে। আমি 7 তারিখে রামনবমীর মিছিলে শ্যামপুরে থাকব, হাওড়া জেলায়। আমরা রাস্তায় থাকব, পিছনে থাকবে লাখো হিন্দু ভক্ত জনতা। পারলে আটকে নিন, ক্ষমতা থাকে আটকে নিন। हिंदुस्तान में हिंदू ही राज करेगा और जो हिंदू हित में काम करेगा वही अगला दिन बंगाल में राज करेगा। बदला दी शुभेंदु बाबू, हिंदुस्तान में हर हिंदुस्तानी राज करेगा और जो हिंदुस्तान के हित में काम करेगा वही बंगाल में रहेगा। আপনার থেকে একটু ভালো হয়তো আমার হিন্দিটা, শুধু হিন্দু বলবেন না, হিন্দুস্তান বলুন, ভারত বলুন, ভারতীয় বলুন। যখন দেশের কথা বলেন তখন সবার কথা বলুন। মনে রাখবেন, এই দেশ স্বাধীন করতে কোনো একটি ধর্ম কিংবা কোনো একটি বর্ণের লোক এগিয়ে আসেনি। প্রতিটা হিন্দুস্তানি এগিয়ে এসছে, প্রতিটা ভারতীয় এগিয়ে এসছে। হিন্দু বলার আগে একবার হিন্দুস্তানি বলে দেখুন না, দেখবেন বুকটা গর্বে আরো চওড়া হয়ে যাবে। বুক ফুলিয়ে হাঁটতে পারবেন, বুক ফুলিয়ে বলতে পারবেন, আমি ভারতীয়, আমি হিন্দুস্তানি। প্র্যাকটিস করুন শুভেন্দু বাবু। শুধু হিন্দু হিন্দু না করে হিন্দুস্তানি বলা প্র্যাকটিস করুন, ভারতীয় বলা প্র্যাকটিস করুন, ইন্ডিয়ান বলা প্র্যাকটিস করুন। ইট ইজ ফার বেটার টু বি এন ইন্ডিয়ান ফার্স্ট, and it is far respectable and honorable to be an Indian first. কথা আমার নয়, কথা 140 কোটি ভারতীয়র, যারা সবার আগে নিজের ন্যাশনালিটি কিংবা নিজের ইন্ডিয়ান হওয়ার পরিচয়কে গর্বের সঙ্গে উপরে রাখে। কিন্তু এই সবের মধ্যে কি হলো জানেন? এই সবের মধ্যে 6 এপ্রিল যে আইপিএল এর ম্যাচ হওয়ার কথা, সেই ম্যাচটা পড়লো একটি প্রশ্নবোধক চিহ্নের ভেতর।
কারণ কারণ একটি মিছিল হবে, রামনবমীর প্রসেশন হবে, সেটা নিয়ে সমস্যার কিছু থাকতে পারে না, সেটা নিয়ে রাজনীতির কিছু থাকতে পারে না। রামজি আমাদের মনে থাকেন, রামজি, সীতা মাইয়া, তারা সবাই আমাদের মনে থাকেন। তাদের জন্য আমরা যদি মিছিল করি সেটা শান্তিপূর্ণই হবে, কিন্তু তাতে যদি এবার রাজনীতির ইন্ধন দিতে থাকেন তাহলে রাজনৈতিক কারণে গোলমাল হতে পারে। আর সেই রাজনৈতিক কারণে গোলমাল দেখার কাজ দুজনের, রাজ্যের শাসক দল, রাজ্যের বিরোধী দলের। কেন সমস্যা হবে রামনবমীর মিছিলে কিংবা অন্য কোন ধর্মের কোন শোভাযাত্রায় কেন সমস্যা হবে? আর মিছিল কেন বলছেন বারবার? বলুন, শোভাযাত্রা, রামনবমীর শোভাযাত্রা, শ্রীরামচন্দ্রকে মাথায় রেখে তার দেখানো পথে হেঁটে শোভাযাত্রা হবে, এটা বলুন শুভেন্দু বাবু। মিছিল টিছিল বলবেন না। রাজনৈতিক দল মিছিল করে আর ভক্তরা শোভাযাত্রা বার করে। আমি ভক্ত, আমি শোভাযাত্রায় হাঁটবো, আপনিও তো ভক্ত, আপনি মিছিল করবেন কেন? আপনি রামনবমীর শোভাযাত্রায় হাঁটবেন। আর সেই শোভাযাত্রায় ঝামেলা হবে কেন? যদি ঝামেলা হয় তাহলে তার দায় প্রশাসনকে নিতে হবে। যে কেন এই ঝামেলা বারবার, যা গত কয়েক বছর ধরে দেখে আসছি, যে ছবি চালাচ্ছি, কেন এই উগ্রতা? রামচন্দ্র তো এই শিক্ষা দেননি, আর রামচন্দ্রের রাম রাজত্বতেও এর কথা বলা হয়নি। হ্যাঁ, নিশ্চয়ই ডিজে বাজাবার কথা তো বলাই হয়নি, সেটা কেন বাজে সেটা যাক, সেটা একটা অন্য বিষয়। কিন্তু রামচন্দ্র দেখানো পথ কিংবা শ্রীরামচন্দ্র দেখানো রাম রাজ্যে যদি বাস করতে হয় তাহলে প্রথমে ধর্ম থেকে রাজনীতিকে বার করতে হবে। রামচন্দ্র বলেছিলেন, সত্যের পথে চলো, মানুষের জন্য হাঁটো। মানুষের জন্য কাজ করতে হবে তো। মানুষ তো চাইছে আইপিএলটা হোক, মানুষ তো চাইছে সেদিন খেলা দেখবে তারা মাঠে গিয়ে। সে আইপিএলটা প্রশ্নবোধক চিহ্নে কেন পড়ে গেল? হিন্দুত্বের হিতে যে কাজ করবে তারাই বাংলায় থাকবে বলছেন শুভেন্দু অধিকারী। আমরা একটু মানিয়ে নিয়ে একটু সংযোজন করে বলছি, হিন্দুস্তানের হিতে যে কাজ করবে, ভারতের হিতে যে কাজ করবে, সেই থাকবে ভারতে, সেই থাকবে বাংলায়। যাদের হাতে রুটি কাপড় মাকানের স্লোগান নেই, অর্থাৎ রুটি কাপড়া মাকানের স্লোগান নেই, তারাই ভেদাভেদের কথা বলছেন তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ। শুনুন। যাদের হাতে রুটি কাপড়ার মাখানের স্লোগান নেই তারাই বিষ মেশানো ভেদাভেদের কথা বলেন। আমরা ওনাদের এই পাল্টা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা কোনো অবস্থায় এসব সফল হবে না বাংলার মাটিতে। বাংলার মানুষ উন্নয়নের দিকেই থাকবেন। ওনারা আজগুবি কিছু কথা বলে, প্ররোচনামূলক কথা বলে তারা নজর ঘোরাতে চাইবেন, এসবে আমরা পা দেব। এর পাল্টা শঙ্কর ঘোষ তিনিও সুর চড়িয়েছেন। শুনুন। এখান থেকে আমাদের বিধানসভার স্পিকার নির্বাচিত হন। স্পিকারের এলাকার যা পরিস্থিতি দেখলাম তাতে আমার মনে হয় পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছুই নেই। রামনবমী আইপিএলটা বিষয় নয়, আইন শৃঙ্খলাটাই ভেঙে পড়েছে। আর এই সরকারের মাইন্ড সেট আপ হচ্ছে হিন্দু বিরোধী, ফলে স্বাভাবিকভাবেই উস্কানি দেওয়া, প্রভোকেশন করা, এই সব কিছুর মধ্যে আমাদের রাজ্য দাঁড়িয়ে আছে। এটা আমাদের লজ্জার, এর থেকে বেরোতে হবে, সেই লড়াইটাই আমরা করছি। আজকে শঙ্কর বাবুরা কিংবা শুভেন্দু অধিকারীরা কিংবা সে অর্থে প্রশাসনের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বাকিরাও যেদিকে রাজনীতি করতে হাঁটছেন সেটা বহু পুরনো চেনা একটি পথ। সেই পথের দুধারে দুটি ধর্মের মানুষ দাঁড়িয়ে থাকে, মাঝখান থেকে কাঁটা তার চলে যায়, আর সেই কাঁটা তার অত্যন্ত রক্তাক্ত, অত্যন্ত পেইনফুল, অত্যন্ত বেদনাদায়ক। ডিভাইড অ্যান্ড রুল ইংরেজদের পলিসি ছিল। ইংরেজরা যখন দেখেছিল যে এই ভারতবর্ষের মতো একটি স্বর্ণরাজ্যে, স্বর্গরাজ্যে সমস্ত ধর্ম একসঙ্গে ভ্রাতৃত্বের সঙ্গে একে অপরের সঙ্গে ভালোবাসায় থাকে, দিন যাপন করে, তখন তারা বুঝেছিল যে এদের যদি
রুল করতে হয় কিংবা এদের উপর যদি রাজত্ব করতে হয় তাহলে এদের ইউনিটি, এদের একতাকে ভাঙতে হবে। এবং সেই একতাকে ভাঙার জন্য সেই সময় ইন্টেলিজেন্স ইউনিট যেগুলো ছিল ব্রিটিশ আর্মির, ব্রিটিশ ইম্পিরিয়াল আর্মির, তারা বিভিন্ন বিভিন্ন জায়গায় গিয়ে ধর্মের উস্কানি দিতে শুরু করলো, যাতে সেই মহান ভারতবর্ষের বিভিন্ন বিভিন্ন জায়গায়, সেই সময়ের ভারতবর্ষের বিভিন্ন বিভিন্ন জায়গায় ছোট ছোট দ্বন্দ্ব তৈরি হয়। সেই ছোট ছোট দ্বন্দ্বতে ইংরেজ সরকার তখন ঘি ঢালতে শুরু করেছিল, যাতে আস্তে আস্তে সেটা ধর্মীয় দাবানলে পরিণত হয়। আর যখন বুঝেছিলেন যে লাঠি আর ধুতি পরা, লাঠি হাতে ধুতি পরা এক বয়স্ক মানুষ, বন্দুক টন্দুক কিচ্ছু নয়, শুধু নন কোঅপারেশন আর অহিংসার বাণী তুলে মাইটি ইংলিশ এম্পায়ারকে ভারত থেকে রীতিমতো বিদায় যাত্রার দিকে ঠেলে দিচ্ছেন, তখন তারা করলেন তাদের মোক্ষম প্ল্যান। ড্যানিয়েল র্যাডক্লিফ বলে একজন ভদ্রলোককে রাতারাতি ডেকে আনা হলো, যিনি মদিরা পান করে হাত টলতে টলতে যেখান থেকে ইচ্ছে মনে হলো একটি পেন ধরে আঁকিমুখী লাইন টেনে দিলেন। আর সেই এক লাইনে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি জীবন উথাল পাতাল হয়ে গেল। ভারতবর্ষের বুকে, হৃদয়ে এমন একটা ক্ষত তৈরি হলো যে ক্ষত আজও ভরেনি। সেই ক্ষতকে কেন বারবার নখ দিয়ে খুবলাচ্ছেন? ঘা হয়ে যাবে। এটা ভারতের জন্য, এটা আমার দেশের জন্য ঠিক নয়। আপনারা ভোট লড়ুন, আপনারা ভোটে চাকরির কথা বলুন, আপনারা ভোটে শিক্ষার কথা বলুন, আপনারা ভোটে স্বাস্থ্যের কথা বলুন, আর যদি পারেন ভোটে আমজনতার কথা বলুন। কেন ভোটে বারবার হিন্দু হিন্দু হিন্দু, মুসলিম 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 করে যাচ্ছেন? কি পাচ্ছেন? ভাইকে ভাইয়ের সাথে লড়িয়ে ভোটে তো জিতে যাবেন, পাবেনটা কি? কিছু পাবেন? অশ্বডিম্ব ছাড়া। এটা আমাদের শাসক দলকেও বুঝতে হবে, যারা এক ধরনের এক ধাঁচের পলিটিক্স করে। আবার আমাদের বিরোধী দলকেও বুঝতে হবে, যারাও এক ধরনের পলিটিক্স করে। কিন্তু এই পলিটিক্সে আম জনতা কিছুই পাচ্ছে না, কিছুই পাবে না, কোনো দিন পেতে পারে না। আম জনতা রুটি কাপড়া মাকান যেমন চায়, তার সঙ্গে চায় জবস কিংবা কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, আর বেটার ওয়ে অফ লিভিং, অর্থাৎ জীবনযাপন করার একটু ভালো সময়, একটু ভালো পরিবেশ। সেই পরিবেশকে দূষিত করে কোন মানুষের স্বার্থে আপনি কাজ করছেন? আজ মানুষকে ধর্মের নামে ভাঙছেন, যখন এই বিবাদ শেষ হয়ে যাবে তখন মানুষকে কিসের নামে ভাঙবেন? তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি, দুটি পার্টি আজকের নয়, প্রাচীন পার্টি। দুটি পার্টি আম জনতার জন্য কথা বলুক, ধর্মের জন্য নয়। মানুষকে ধর্মের গণ্ডিতে বেঁধে দিচ্ছেন কেন? মানুষ তার থেকে অনেক 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 বেশি। দেখলেন তো, মহাকাশে 9 মাস আটকে থাকার পর মানুষ চাইলে মহাকাশ থেকেও ফিরে আসতে পারে। এবং যিনি ফিরে এলেন তিনি একজন ভারতীয়, সুনিতা উইলিয়ামস। ভারতীয়দের ভাঙার চেষ্টা কেন? তেলের শিশি ভাঙলো বলে খুকুর উপর রাগ করো, তোমরা যেসব ধেড়ে কোকা ভারত ভেঙে ভাগ করো, আজও করছো, এখনো করছো, পাচ্ছটা কি? শুধু কান্না, চোখের জল, রক্ত আর লাশ। এই রাজনীতি ভারতের ভালোর জন্য নয়, এই রাজনীতি দেশের ভালোর জন্য নয়। এই রাজনীতি করে তুমি সত্তা গরম করতে পারো, তুমি একটা চেয়ার দখল করতে পারবে, তুমি মানুষের মন জিততে পারবে না। আর খুব অদ্ভুত লাগলো আজকে যে শঙ্কর ঘোষ ধর্ম ধর্ম করে চেঁচাচ্ছেন, সেই শঙ্কর ঘোষ হাতে চে গুয়েভারার ট্যাটু নিয়ে এককালে রিলিজিয়ন ইজ দি ওপিয়াম অফ দ্য মাসেস বলে বিরাট কমিউনিস্ট সাজতেন। তবে এই রাজনীতির আমদানি কার হাত ধরে? মমতা ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এত বছর ধরে
রিলিজিয়াস পলিটিক্সের কার্ড না খেলতেন, তাহলে এই রাজনীতি, এই ধর্মীয় রাজনীতি, এই ধর্মান্ধকতার রাজনীতি হয়তো বাংলায় আমদানি হতো না। আর এই সবের মধ্যে কারা আটকা পড়লেন? আম জনতা, যারা রুটি কাপড়া মাকানের বাইরে, চাকরি স্বাস্থ্য শিক্ষার বাইরে আর কিচ্ছু চান না। ভাইয়ে ভাইয়ে লড়তে চান না, ভাইয়ে ভাইয়ে ভেদাভেদ চান না, শুধু চান বেঁচে থাকার অধিকার। স্পষ্ট কথা, সত্যি কথা বলার জন্য গলা চড়াতেও হয় না, গিমিক করতে হয় না, নিউজ স্টুডিওর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটেও যেতে হয় না। শান্তভাবে মানুষকে বললে মানুষ নিশ্চয়ই বোঝে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, কারণ এখানেই শেষ নয়। আজ শুভেন্দু অধিকারী বারুইপুরে গিয়েছিলেন এবং বারুইপুরে আজ শুভেন্দু অধিকারীর কাছে আবার স্মৃতি ফিরে এলো এক পুরনো স্লোগানের, চোর চোর চোরটা ... ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসছি। বিরতির পর আপনারা দেখছেন 7 PM প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্ট। প্রথমার্ধে আলোচনা করেছি শুভেন্দু বাবু তার কড়া হিন্দুত্ব ডোজ পলিটিক্সের, রামনবমী এবং সেটাকে কেন্দ্রবিন্দু করে আইপিএল এর 6 তারিখের 6 এপ্রিলের ম্যাচ অনিশ্চিত হয়ে যাওয়া। এবার কথা বলি আজ বারুইপুরে যা হলো তা নিয়ে। বিরোধী দলনেতার কনভয় ঠিক যে সময় বারুইপুরে ঢুকছে, রাস্তার দুধারে তৃণমূল কংগ্রেস সমর্থকরা কালো পতাকা নিয়ে হাজির। কালো পতাকা নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন, গো ব্যাক স্লোগান দিচ্ছেন এবং শুধু গো ব্যাক স্লোগান দিয়েই থামেননি, একটি খুব চেনা পুরনো স্লোগান বারবার শোনা গেল। স্লোগানের প্রথম 3টি শব্দ চোর চোর চোরটা, বাকিটা বলতে আমার লজ্জা লাগছে, কারণ এইভাবে এই ভাষায় কোনো রাজনৈতিক নেতাকে আক্রমণ করা যায় না। কি বলেছেন, কি স্লোগান উঠল শুনুন। এই স্লোগান আপনারা আগেও শুনেছেন। আজকে বারুইপুরে এই স্লোগানগুলো উঠলো, লজ্জা লাগছে। বাংলার মতো একটি কালচারাল জায়গায়, একটি সাংস্কৃতিক জায়গায়, যেটা একসময় ভারতবর্ষের কালচারাল ক্যাপিটাল ছিল, সেখানে একজন রাজনৈতিক নেতাকে এভাবে অপমান করা হচ্ছে। হাজার রকম স্লোগান দেওয়া যেত, গো ব্যাক স্লোগান দেওয়া যেত, কিন্তু এভাবে পার্সোনাল অ্যাটাক কুরুচিকর। বিরোধী দলনেতাকে বিক্ষোভ দেখানোর আরো পদ্ধতি ছিল, হয়তো এই অত্যন্ত নিম্নমানের নিচু শ্রেণীর স্লোগানটা না ব্যবহার করলেই ভালো হতো। হয়তো অনেক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা আমার শো দেখছেন, যারা আমাদের এই শো দেখছেন, তারা হয়তো রেগে যাবেন আমার উপর, কিন্তু রেগে যান। কারণ একবার ভাবুন তো, যদি সেই জায়গায় আপনি হতেন, আপনার ভালো লাগতো? এগুলো বেসিক্স, হিউম্যানিটির খুব বেসিক্স। তবে ওই যে রাজনীতি বেসিক মানে না, রাজনীতি সব সময় একটু চড়া এবং একটু না, মাত্রা মাঝে মাঝে ছাড়িয়ে যায়। আজকে মাত্রা ছাড়িয়েছে বারুইপুরে। তবে বারুইপুরে হঠাৎ এমন পরিস্থিতি তৈরি কেন হলো? বারুইপুরের এই পরিস্থিতি বুঝতে হলে আপনাকে ফিরে যেতে হবে সেই বিধানসভায়। কারণ বিধানসভা অধিবেশনে
বিরোধী দলনেতাকে বলতে দেওয়া হয় না, প্রতি পদে পদে বাধা দেন তাকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, এমনই অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাকে একা নয়, বিরোধী দলের কোনো বিধায়ককেই বিধানসভায় অধিবেশন চলাকালীন কথা বলতে দেন না স্পিকার। এই অভিযোগ তুলে এবার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র বারুইপুর পশ্চিমে সভা করলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে অন্য বিজেপি বিধায়করাও ছিলেন বটে। বিরোধী দলনেতার অভিযোগ, বিধানসভায় কিভাবে বিজেপি বিধায়কদের কথা বলতে দেওয়া হয় না তা সভায় তুলে ধরাই লক্ষ্য। শুভেন্দুর নিশানায় বিমান, তাই বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভার মানুষদের কাছে কীর্তি ফাঁস কোটানকোট করতে চেয়েছেন বিরোধী দলনেতা। ছোট্ট টিপ্পণী, দেশের সংসদে অর্থাৎ ইন্ডিয়ান পার্লামেন্টে যখন প্রায় 150 জন সাংসদ সাসপেন্ড হয়ে গেলেন, যখন নানান গুরুত্বপূর্ণ বিল নিয়ে কোন রকম আলোচনাই হলো না, যখন আদানি নিয়ে একটি কথাও কেউ বলতে দিলেন না, তখন শুভেন্দু বাবু আপনি কোথায় ছিলেন বাক স্বাধীনতার প্রতীক হয়ে? কোথায় লুকিয়ে ছিলেন? বেরিয়ে আসতে পারতেন। ব্যাপারটা আপনি কিংবা আপনার দল নয়, ব্যাপারটা যারা বসে ক্ষমতায় ভাবে বিরোধীদের কথা বলতে দেব না তারাই সমস্যার। সে যখন আপনি শাসকের আসনে তখন আপনিও করেন, আর আপনি যখন বিরোধীর আসনে তখন আপনার সঙ্গে হয়। একটা কথা আছে ইতিহাসে, ইউ রিপ হোয়াট ইউ সো। আপনি যা করেন আপনি তারই ফল পান। যাহা কেন্দ্রতে হচ্ছে তার একটা ছোট্ট টেস্ট আপনি এ রাজ্যে পাচ্ছেন। তবে হ্যাঁ, আপনার সঙ্গে আমি একমত, আমরা একমত, এটা অন্যায়। আপনার কথা, আপনার দলের বিধায়কদের কথা এবং কেন্দ্রে যারা বিরোধী আসরে বসে রয়েছে সেই সাংসদদের কথা বলতে দেওয়ার অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই অধিকার চলে গেলে ডেমোক্রেসি শব্দটা খেলো হয়ে যায়। তাই আপনার সাথেও যেটা হচ্ছে সেটাও যেমন সমর্থনযোগ্য নয়, সংসদে বিরোধী স্থানে বসা সাংসদদের সঙ্গে যা হয় সেটাও গ্রহণযোগ্য নয়। আরজিকর কাণ্ডের আবহে ধর্ষণ, মহিলা নির্যাতন রুখতে অপরাজিতা বিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এনেছে। গত 3রা সেপ্টেম্বর বিধানসভায় এই বিলটি পেশ করা হয়েছিল। শুভেন্দু বাবুর অভিযোগ, অপরাজিত বিল নিয়ে আলোচনার দিন তাকে পদে পদে বাধা দিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি কিছু বলতে গেলেই থামিয়ে দেওয়া হয়েছে, এমনকি বিল নিয়ে শুভেন্দুর সংশোধনীও খারিজ হয়ে যায়। বিজেপির অভিযোগ, সংশোধনী খারিজ হওয়া নিয়ে শুভেন্দুরা বিক্ষোভ দেখালে তাদের ধমক দিয়ে থামিয়ে দেন স্পিকার। মঙ্গলবার বিরোধী দলনেতা জানিয়েছিলেন সেই দিন বিধানসভায় কি ঘটেছিল তার ভিডিও তিনি বারুইপুরবাসীকে দেখাবেন। সেই মতো কাজও করেন তিনি। এলাকার মানুষজনদের কাছে স্থানীয় বিধায়কের নামে নালিশ করেন বিরোধী দলনেতা। বারুইপুর পশ্চিমের রাসমাঠ থেকে পুলিশ সুপারের দফতর পর্যন্ত বিজেপির এই প্রতিবাদ মিছিল ছিল। মিছিল শেষে জনসভা করেন বিরোধী দলনেতা। আর একই দিনে একই সময় পাল্টা কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। বারুইপুরে একাধিক কর্মসূচি ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। বারুইপুর পুরাতন বাজার এলাকা ও বারুইপুর ঋষি বঙ্কিম মোড় এলাকায় পৃথক দুটি পথসভা করা হয়। রাস্তায় গঙ্গা জল ঢেলে শুদ্ধিকরণ কর্মসূচি নেয় ঘাসফুল শিবির। এর মধ্যে উল্লেখ্য, যে দুটি মোড়ে তৃণমূল পথসভা করে তার সামনে দিয়েই মিছিল করেন শুভেন্দু অধিকারীরা। তবে সকাল থেকে শুভেন্দু অধিকারীর কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছিল। বিজেপির পতাকা ফেস্টুন ছেড়ার অভিযোগ উঠেছিল। পাশাপাশি শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানো হয়। তবে অশান্তি উত্তেজনার পরিস্থিতি এড়াতে তৎপর ছিল প্রশাসন। তবে এদিনের কর্মসূচি নিয়ে একাধিক অভিযোগও রয়েছে বিরোধী দলনেতার। কর্মসূচিতে যোগ দিতে আসার সময় একাধিক গাড়ির ওপর লাঠি মারা হয়, বিধায়কদের গাড়ি আটকে অশ্রাব্য ভাষায় আক্রমণ করা হয়েছে, এমনটা বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনবো। দুটো জায়গায় গাড়ির উপরে দমাদম লাঠি, অকথ্য ভাষায় মাইক চালিয়ে বাবা মার নাম ধরে তৃণমূলী কালচার মেনে নোংরা আক্রমণ। আমাদের বিধায়করা যারা এসেছেন তাদের গাড়ি আটকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা, পাথর ছুঁড়েছে, এমনকি জলে লঙ্কার গুঁড়া মিশিয়ে জলও ছোড়া হয়েছে।
আমরা বারুইপুরে ঢুকেছি। বিমান ব্যানার্জি আপনি দেখুন আর লুচির মতো ফুলুন। এবার আসছে কাহানি মে টুইস্ট কিংবা পটবদল। এই অবধি তো মোটামুটি আপনারা এর আগে অজস্রবার এই চিত্র দেখেছেন, যা যা ঘটল। বিরোধী দল নেতা অভিযোগ করবেন, রাস্তায় ফেস্টুন ব্যানার ছেঁড়া হবে, হ্যাঁ এক্সপেক্ট করিনি অসভ্য ভাষায় গালিগালাজ করা হবে, কিন্তু সেটাও হয়েছে। খুব নিম্নমানের রাজনৈতিক স্লোগান দেওয়া হয়েছে, এক্সপেক্ট করিনি, হয়েছে। আপনারা হয়তো এক্সপেক্ট করেনি, কিন্তু এই স্লোগান আপনারা 2021-এও শুনেছেন, 24-এও শুনেছেন। এরপর যেটা ছিল কিংবা যেটা হলো সেটা আমি আপনি কেউ এক্সপেক্ট করিনি। এই কর্মসূচি থেকে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুলছেন বিরোধী দলনেতা। ভাবুন কাণ্ড, বলছেন প্রেসিডেন্টস রুল ইম্পোজ করা হোক এই বাংলায়। টেক আ লুক। আপনার এ মিশিয়ে নিয়ে এসছে লঙ্কার গুঁড়ো, বোতলে ভরে নিয়ে এসছে, পাথর সবার হাতে, এবং সবাই চিহ্নিত একটা সম্প্রদায়ের লোক। বাংলা দেখো, রাষ্ট্রপতি শাসন চাই। বাংলার গণতন্ত্র বাঁচাতে গেলে রাষ্ট্রপতি শাসন চাই। শুভেন্দু বাবু, 2023 সাল থেকে আপনি ঠিক কোথায় লুকিয়েছিলেন, নাকি কানে কিছু দিয়ে রেখেছিলেন? মণিপুরের আর্তনাদ শুনতে পাচ্ছিলেন না? 2025 অব্দি ওয়েট করতে হয়েছিল মণিপুর যখন জ্বলছিল তখন রাষ্ট্রপতি শাসন কায়েম করার জন্য। একবারও তো বলতে শুনিনি আপনাকে যে মণিপুরে রাষ্ট্রপতি শাসন লাগবে। যে মণিপুর সত্যি দাউ দাউ করে জ্বলছিল, যেখানে নারীরা প্রতিদিন লাঞ্ছিত হচ্ছিলেন, এই ভারতবর্ষের নারীরা, আপনার দেশের নারীরা, তাদের মধ্যে অনেকে আবার আপনার যে ধর্ম নিয়ে আপনি প্রচার করছেন সেই ধর্মের নারীরা। সেদিন আপনার বিবেক কোথায় ছিল? আর আজ রাজনৈতিক কর্মসূচিতে দুটো কালো পতাকা আর 3টে স্লোগান শুনে আপনি রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি বলছেন। তুলতেই পারেন আপনি, আপনি নেতা। তবে খুব অবাক হই যখন সত্যি যেখানে রাষ্ট্রপতি শাসন দরকার, টাইমলি অ্যাকশন দরকার, সেখানে আপনারা না একদম সাইলেন্স প্লিজ হয়ে যান। 56 দিন পর কলকাতার একটি বড় সংবাদ মাধ্যম, যখন নরেন্দ্র মোদী প্রথম কিছু বলেছিলেন, নাকি তখনও হয়তো কিছু বলেননি, একটি হেডলাইন করেছিলেন, 55টি কুমির এবং 56 নম্বর কুমিরের চোখে এক বিন্দু অশ্রু। Crocodile tears. Anyway, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার কথা তো উনি বললেন। তারপর বারুইপুরে করা সাংবাদিক সম্মেলনে বিরোধী দল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিনয়ন বন্দ্যোপাধ্যায়কে একটা নিশানা করলেন। নিশানা করে কি বললেন? টেক আ লুক। প্রথম কথা হচ্ছে, কমপ্লিটলি পূর্ব পরিকল্পিত। অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছিল এখানকার জেলা পুলিশকে যে কোনোভাবে শুভেন্দু অধিকারীকে এবং এমএলএদের বারুইপুরে ঢুকতে দেওয়া যাবে না। কার্যত বিমান ব্যানার্জির নির্দেশেই এটা হয়েছে। গৌতম দাস এবং জয়ন্ত ভদ্র, একজন কর্মাধ্যক্ষ আর একজন হচ্ছে ভাইস চেয়ারম্যান বারুইপুর মিউনিসিপ্যালিটি, এরা একটি বিশেষ সম্প্রদায়ের হুলিগান, 100 দিনের কাজের লোক পৌরসভার জোর করে আনা এবং এসএইচজি গ্রুপের মহিলাদের তাদেরকেও মনে হয়েছে জোর করে আনা, দু জায়গায় জমায়েত করেছে এবং নট লেস দ্যান 1000 করে জমায়েত হচ্ছে। অস্ত্র সহ মোটা মোটা বাটাম, লোহার রড, সদ্য কাটা কাঁচা বাঁশ, হাতে পাথর, ইট, জলের বোতলে লঙ্কার গুঁড়া মেশানো। এক অভিনব দৃশ্যের সাক্ষী পশ্চিমবঙ্গ বিধানসভার প্রায় 50 জন বিজেপি এমএলএ, বিরোধী দলনেতা, শতাধিক সাংবাদিক,
এবং কয়েক শত পুলিশ ইনক্লুডিং আমাদের সেন্ট্রাল ফোর্স যারা আমাদের পিএসও আছে, তারা তো ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারেন না, তারা আমাদের বডিকে সেভ করেন। ভারতের স্বাধীনতার সময় একটা স্লোগান উঠেছিল, করেঙ্গে ইয়া মারেঙ্গে। অনেকে বলেছিলেন ডু অর ডাই। তৃণমূল বাধা তৈরির চেষ্টা করেছিল, কিন্তু আমরা অঙ্গীকারবদ্ধ ছিলাম পৌঁছতেই হবে। তিনি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে শাহজাহানের সঙ্গে তুলনা করে অনেকটা এই ডু অর ডাই স্লোগানই দিলেন শুভেন্দু অধিকারী। ভাবুন, কোথায় দেশের স্বাধীনতা আন্দোলন আর কোথায় ভারতীয় জনতা পার্টি কিংবা শুভেন্দু অধিকারীর বারুইপুর অভিযান। ডু অর ডাই, কি দিনকালই না এলো। টেক আ লুক। বারুইপুর ঢুকার মুখে যে অবরোধটা ছিল ওইখানে আটকে দেওয়া, কিন্তু আমরা প্রাণ যায় তবুও আমাদের যে 3000 কর্মী জমায়েত হয়েছিল বারুইপুর শহরের মধ্যস্থলে, আমরা সেখানে পৌঁছাবো, আমরা একবারে অঙ্গীকারবদ্ধ ছিলাম, ডু অর ডাই। দ্বিতীয় বাধাতেও ব্যাপকভাবে গাড়িতে লাঠি দেওয়া হয়েছে। আমার গাড়িটা এই কনভয় 4 নম্বরে ছিল। আমার গাড়িটা অ্যাডিশনাল এসপি বারুইপুর এই জেহাদি গুন্ডা এদেরকে চিহ্নিত করে দেন। আমি খুব স্লো ওদের মাঝখানে এসেছি, ওরা আমার বাবা তুলে মাইকে গালাগালি করেছে। 88 বছরের প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারী, তার নাম ধরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। এই বাংলার কৃষ্টি সংস্কৃতি এবং যারা শিক্ষিত মানুষ, এই বিমান ব্যানার্জি আইনজীবী এবং স্পিকারের আড়ালে কতটা নিম্ন রুচির, নিম্ন সংস্কৃতির একটা শাহজাহানের মতো গুন্ডায় পরিণত হয়েছে, এটা বাংলার মানুষ আজকে চোখে দেখলেন, নিজের চোখে। এবং গাড়িতে, আমার গাড়িতে অ্যাডিশনাল এসপি চিহ্নিত করে দেওয়ার পরে 20-25 বার মোটা মোটা বাঁশ এবং বাটাম দিয়ে মারা হয়েছে। কাঁচটা ভাঙেনি, কিন্তু গাড়ির বহু জায়গায় ওই আঘাতের দাগ চিহ্ন দেখতে পাবেন। করেঙ্গে ইয়া মারেঙ্গে, শুভেন্দু বাবুরা এবং বাকি রাজনৈতিক নেতারা দল নির্বিশেষে যদি এই করেঙ্গে ইয়া মারেঙ্গে অ্যাটিটিউড নিয়ে দেশে কয়েকটি বেশি কর্মসংস্থান করার চেষ্টা করতেন, একটু স্বাস্থ্য পরিষেবা উন্নত করার চেষ্টা করতেন, গরিব মানুষের মুখে ভাত রুটি জোগাবার চেষ্টা করতেন, তাহলে দেশটা আজ অন্যরকম হতো, অনেক ভালো হতো। রাজনৈতিক কর্মসূচিতে করেঙ্গে ইয়া মারেঙ্গে, মশাই দেশ স্বাধীন করতে তো যাননি, দেশের মানুষের উপকার করতেও যাননি, গেছিলেন ভোট ব্যাংকের পলিটিক্স করতে। সেখানে আর যা ইচ্ছে করুন, হাত জোড় করে বলছি, ভারতের স্বাধীনতা আন্দোলনের স্লোগানগুলোকে এরকম ভাবে হেয় করবেন না। মনে লাগে ভারতীয়দের, বোঝেন ভারতীয়, যারা ভারতীয় বোঝেন কারায় কাদের বলা হয় ভারতীয়, যদি বোঝেন তাহলে বুঝবেন সেই সমস্ত ভারতীয়দের মনে লাগে যখন ডু অর ডাই এমন প্রেস্টিজিয়াস স্লোগান, যেটা ইংরেজদের বিরুদ্ধে আমরা হাতিয়ার করেছিলাম স্বাধীনতার জন্য, সেই স্লোগানকে তুচ্ছ রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার করেন। বিরোধী দলনেতা বারুইপুর থেকে পুলিশকেও নিশানা করেন। তিনি বলেন উদ্দেশ্য ছিল মেরে ফেলার, 2026-এর আগে পথের কাঁটা সরিয়ে দেওয়ার। দেখুন, এবারে পুলিশ আমাকে অনুমতি দিয়েছিল, এটা ট্র্যাপে ফেলা হয়েছে আমাদেরকে। 1টা থেকে 3টা কোনো কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন, 3টের পরে ডিসবার্স না করে অভিষেক, তোলাবাজ অভিষেক, যার নাম 73 বার সুজয় কৃষ্ণ ভদ্র কাকু বলেছে, সেই তোলাবাজ চোর, তিনি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি এইটা করেছেন, আমাদের ট্র্যাপে ফেলেছেন। উদ্দেশ্য কি? আমাদের মেরে ফেলা। 26-এর আগে পথের কাঁটা সরিয়ে দেওয়া। আর যে কর্মীরা এখানে জমায়েত হয়েছিলেন সেই কর্মীদেরকে হটুগঞ্জে একবার মেরেছে, 45 জন আহত হয়েছিল। প্রাইভেট হসপিটালে রেখে ছোট ছোট কুলতলির বাচ্চাদেরকে, মায়েদেরকে আমাদের চিকিৎসা করাতে হয়েছে। এরপর বিমান বন্দ্যোপাধ্যায়, যাকে ঘিরে এত কন্ট্রোভার্সি, তিনি কি বললেন?
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যদিও শুভেন্দু অধিকারীর অভিযোগকে গুরুত্ব দিতে রাজি হননি, তিনি বলছেন বিজেপি কর্মসূচিতে লোক হয়নি, তাই এখন এমন কথা বলছেন শুভেন্দু অধিকারী। দেখুন আজকে ওখানে কি হয়েছে। তাই বারুইপুরের মানুষ তারা শুভেন্দুকে এখানে বাধা দিয়েছেন, বাধা দেবেন এটা আমি বিশ্বাস করতে পারি না। আসলে ওদের ওখানে সেরকম লোকজন হয়নি আমি শুনেছি, সেই জন্য ওরা অনেকে ফিরে চলে এসছেন এবং ওদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব প্রচন্ড ছিল এইভাবে ওদের নিয়ে যাওয়ার জন্য, সেটাও আমি ওদের কাছে শুনেছি। আর বিধানসভায় বলতে দিন না বলে বারুইপুরে গিয়ে বলার কি আছে, আমি তো কিছু বুঝলাম না। এটা আমার মাথায় ঢোকে না। পরিষদীয় গণতন্ত্রে বিশ্বাস করা একদিক দিয়ে বলে, আর বিধানসভার ব্যাপার বিধানসভায় সীমাবদ্ধ, এটাকে বারুইপুরে নিয়ে যাওয়ার কি প্রয়োজন পড়লো এটা তো আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, আমাদের হয়তো কিছু সাধারণ মানুষ তারা হয়তো ওই আচরণে ওই যে ছুঁড়ে ফেলে দেবো, আমি কোনো হিন্দু ছাড়া কাউকে রাখবো না, বিভিন্ন রকম কথাবার্তা বলেন, তার জন্য কোনো লোক হয়তো অসন্তুষ্ট হতে হয়তো পড়েছে এবং কিছু কিছু লোক হয়তো বিক্ষোভ দেখাতেও পারে। আমি টিভিতে কিছুটা মানে দু একটা আমি দেখছিলাম যে কিছু মানুষ তারা রাস্তায় ছিলেন, তবে ওদের কোনো ক্ষতি হয়েছে বা ওদের হেকেল করা হয়েছে বা ধাক্কাধাক্কি করা হয়েছে, শারীরিক নির্যাতন করা হয়েছে সেরকম দাঁড়ালো। বুঝলেন, বিমান বন্দ্যোপাধ্যায় কথা বলতে দেননি শুভেন্দু অধিকারীকে, বিজেপিকে, তাই জন্য ধুন্ধুমার পড়ে গেল। রামনবমী নিয়ে হুঁশিয়ারি টিশিয়ারি দিয়ে দিলেন। কলকাতা পুলিশ ওখান থেকে সিএবি কে জানিয়ে দিল, বাবা 6 এপ্রিল আপনাদের যে ক্রিকেট ম্যাচ আছে সেটা আমরা না হলেই ভালো হয়, পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দিতে পারবো না। আম জনতা, ক্রিকেট প্রেমীরা বলছেন মানেটা কি? ইডেন গার্ডেন্সে খেলা, কেকেআর এর খেলা দেখতে যাব না? পুলিশ আলবৎ নিরাপত্তা দেবে, কি করে দেবেন সেটা প্রশাসন ভাবুন, কিন্তু তারা মনে করেন যে না পুলিশ চাইলে দিতে পারে। এত কিছু হয়ে গেল কিসের জন্য? 2026-এ ভোটে জিততে হবে দুই দলকে, তাই ধর্মের দামামা পেটাতে পেটাতে শুরু হয়েছে এইসব। কিন্তু যেটা ইস্যু, যেটা আজ বিভিন্ন খবরের কাগজে একদম ফ্রন্ট পেজ হেডলাইন, সেই ইস্যু নিয়ে না শুভেন্দু বাবু, না বিমান বাবু, না রাজ্যের মুখ্যমন্ত্রী, যার অ্যাকচুয়ালি বলা দরকার এই ইস্যু নিয়ে, কারণ তার রাজ্যের রাজস্বে ঘাটতি পড়তে চলেছে, তারা কোনো কথা বলছেন না, চুপ। যে ইস্যুতে আমার আপনার সত্যি সমস্যা হবে সেই ইস্যুতে কেউ কথা বলছেন না। লেডিজ এন্ড জেন্টলম্যান, 7 PM গ্রাউন্ড রিপোর্ট, এনকেটিভি বাংলা প্রাইম টাইম ইস্যু দেখাচ্ছে আজকে আপনাকে। কোনটা ইস্যু আর কোনটা ইস্যু না, এতক্ষণ যা দেখলেন একটাও ইস্যু নয়, আপনার কিছু যায় আসবে না, আপনার দৈনন্দিন জীবনে কোনো প্রভাব পড়বে না, জলীয় বাষ্প উবে যাবে। কিন্তু এই ইস্যুটি, আমাদের পরের খবরটি, আপনার জীবনে প্রভাব ফেলবে। গত 24 বছর ধরে ভারতীয় স্টেট ব্যাংক কিংবা এসবিআই তার ব্যবসার কাজ চালানোর ক্ষেত্রে কলকাতার গুরুত্ব ধাপে ধাপে কমাচ্ছে। কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা এই ব্যাংকটি, তার প্রাণ কেন্দ্র ছিল এই কলকাতা। আমার আপনার মতো অনেকের এসবিআই অ্যাকাউন্ট আছে, আমাদের চিন্তিত হওয়া দরকার, কারণ এই কলকাতা থেকে তারা আস্তে আস্তে নিজেদের ব্যবসা গোটাচ্ছে, গুরুত্ব কমাচ্ছে। যে শহর প্রাণকেন্দ্র ছিল এসবিআই এর, তাকে অবহেলা করতেই বিভিন্ন দপ্তর এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এমনটা বারবার অভিযোগও উঠছে। এই পরিস্থিতিতে সূত্রের খবর, এবার এসবিআই এর আন্তর্জাতিক বিপণন বিভাগ কিংবা গ্লোবাল মার্কেটিং ইউনিট জিএমইউ কলকাতা থেকে সরে বোম্বাই চলে গেল। এই দপ্তর স্টেট ব্যাংকের বিদেশি মুদ্রা কেনাবেচার ব্যবসার একাংশ ছাড়াও বিশ্বজুড়ে তাদের বিদেশি মুদ্রা লেনদেনের হিসেব মেলানোর কাজ করত। এই দপ্তর এতদিন কলকাতায় ছিল, হাইকোর্টের ঠিক পাশে এসবিআই এর মেন বিল্ডিং এ। এখান থেকে উঠে গেল, চলে যাচ্ছে বম্বেতে। এই দপ্তর বম্বেতে সরে গেলে দেশের বৃহত্তম ব্যাংকের ব্যবসার কাজে কলকাতার গুরুত্ব আরো এক ধাপ কমল। শুধু তাই নয়, প্রথমবার হয়নি, এর আগে এই শহর থেকে একে একে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বিভিন্ন দপ্তর আস্তে আস্তে সরেছে। বিদেশি মুদ্রা কেনাবেচার বেশিরভাগ কাজ সেন্ট্রাল অ্যাকাউন্টস অফিস, এসবিআই এর কর্পোরেট অফিস এবং সেন্ট্রাল স্টেশনারি বিভাগের মতো গুরুত্বপূর্ণ কিছু দপ্তর এখান থেকে চলে গেছে। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, লাভজনকভাবে ব্যবসা হয় না, বা কোনো কোনো সময় লাভজনকভাবে ব্যবসা হওয়ার পরেও গত 24 বছর ধরে একে একে সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তর কলকাতা থেকে সরানো হচ্ছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। 2000 সাল সরানো হয় বিদেশি মুদ্রা কেনাবেচার বিভাগ, 1991 সাল সংস্থা সেন্ট্রাল স্টেশনারি বিভাগকে সরানো হয়,
স্টেট ব্যাংকের কর্পোরেট অফিস ছিল কলকাতায়, সেই অফিস মুম্বাইয়ে সরানো হয় 2017 সালে। তারপর 2025 সাল জিএমইউ গ্লোবাল মার্কেটিং ইউনিট বম্বে চলে গেল। এসবিআই এর কাছে ধীরে ধীরে গুরুত্বহীন হয়ে যাচ্ছে কলকাতা, এবং সেই কারণেই লাগাতার গত 24 বছর ধরে একের পর এক নিজের ব্যাংকের গুরুত্বপূর্ণ ইউনিটগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে। AIBA, অল ইন্ডিয়া ব্যাংকিং অ্যাসোসিয়েশন, তারা কিছু অভিযোগ আনছেন, কি বলছেন শুনবো। স্টেট ব্যাংকের যে সারা বিশ্বে যে ফরেন এক্সচেঞ্জে যে ডিলিংটা হয়, সেই ফরেন এক্সচেঞ্জে ডিলিং এর অফিসটা ভারতবর্ষের, এটা হচ্ছে কি এখানে কলকাতা ওদের যে স্ট্যান্ডার্ডের বিল্ডিং আছে সেখানে অবস্থিত। এবং একদা স্টেট ব্যাংকের যে চেয়ারপারসন ছিলেন শ্রীমতী অরুন্ধতী ভট্টাচার্য, উনি এটা করে দিয়ে গেছিলেন এখানে। এবং এখান থেকে এই বিজনেসটা হওয়ার জন্য প্রায় রেভিনিউ 20 কোটি টাকা গভর্নমেন্টের রাজস্ব আদায় হয়, যার মধ্যে থেকে 50% আমাদের স্টেট গভর্নমেন্ট পায়। জিএসটি হয়েছে, জিএসটি 50% গভর্নমেন্ট পায়, এই স্টেট গভর্নমেন্ট 50% সেন্ট্রাল হয়। এই পুরো ব্যাপারটাকেই অনেকদিন ধরে চেষ্টা হচ্ছিল এখান থেকে শিফট করে বম্বে নিয়ে যাওয়া, এবং তার সঙ্গে প্রায় 70 থেকে 80 জন কর্মচারী আছেন যারা এর সঙ্গে ডিরেক্টলি, পার্মানেন্টলি, ক্যাজুয়ালি তারা অনেকদিন ধরেই কাজ করছেন এই ইয়েটাতে। তাদের কিন্তু চাকরি থাকবে না। শুধু স্টেট ব্যাংকে নয়, বিভিন্ন ব্যাংকের এই কলকাতার যে একটা ইম্পর্টেন্স ছিল সেটা ধীরে ধীরে কিন্তু কমিয়ে আনা হচ্ছে। উদাহরণস্বরূপ, কলকাতায় 2টো ব্যাংক ছিল, যারা 3টে ব্যাংক ছিল যারা হেডকোয়ার্টার। একটা হচ্ছে গিয়ে এলাহাবাদ ব্যাংক, খুব পুরাতন ব্যাংক, পুরনো ব্যাংক। এখানে যে বিদেশি ব্যাংক ছিল তারাই এটা শুরু করেছিল। ইউনাইটেড ব্যাংক এবং ইউকো ব্যাংক। এখন দেখেছেন এর মধ্যে 2টো ব্যাংক অলরেডি মার্জ করে একটা ব্যাংক সাউথে ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে মার্জ করে গেছে, সেটা হচ্ছে কি এলাহাবাদ ব্যাংক। আর একটা ব্যাংক যার হেডকোয়ার্টার আপনারা নিশ্চয়ই দেখেন এখানে আছে, ডালহাউসিতে, যেটা ইউবিআই টাওয়ার্স বলে আমরা জানি, সেই পুরো ব্যাংকটাই এখন মার্জ হয়ে গেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যার হেডকোয়ার্টার হচ্ছে দিল্লিতে। এই যে এসবিআই তার জিএমইউ এখান থেকে সরিয়ে নিয়ে গেল, এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় না বলুক, মিনিমাম চন্দ্রিমা ভট্টাচার্য তার কথা বলা উচিত। কারণ রাজ্য এবার আর্থিক ক্ষতির দিকে দেখবে, ক্ষতির মুখ দেখবে, ক্ষতিগ্রস্ত হবে এই রাজ্য। কারণ এই চলতি আর্থিক বছরে কিংবা এই চলতি অর্থবর্ষে জিএমইউ থেকে বিদেশি মুদ্রা কেনাবেচার যে ব্রোকারেজ এবং তার বিলের ওপর যে জিএসটি হয়, একা সেখান থেকে 25 কোটি টাকার মতো আয় করবে রাজ্য। তার মধ্যে রাজ্যের প্রাপ্য 9 কোটি টাকা। এই বিভাগটি যখন মুম্বাই চলে যাচ্ছে, তার মানে জিএসটি বাবদ এই 9 কোটি টাকা এ রাজ্য আর পাবে না। রাজস্বে 9 কোটি টাকার ঘাটতি। শুধু তাই নয়, অসংখ্য যে মানুষ অস্থায়ী কর্মচারী হিসেবে এখানে কাজ করেন, এই ইউনিটে কাজ করতেন, তাদের সবার চাকরি যাবে। কারণ তাদেরকে তো আর ব্যাংক বয়ে বয়ে বম্বে নিয়ে যাবে না। তাদের কি হবে? এসবিআই এর পদক্ষেপের কারণে কিন্তু কলকাতা ক্ষতিগ্রস্ত হবে। আর্থিক বছরে প্রায় 9 কোটি টাকার জিএসটি থেকে বঞ্চিত হবে এই রাজ্য। অস্থায়ী কর্মীদের চাকরি যাবে। ব্যাংক বাঁচাও, দেশ বাঁচাও, নাগরিক মঞ্চ তারা কথা বলছেন, কিন্তু না মুখ্যমন্ত্রী কথা বলছেন, না বিরোধী দল নেতা কথা বলছেন, না রাজ্যের দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী তিনি কথা বলছেন। কেউ কোনো কথা বলছেন না। এই রাজ্যের বেশিরভাগ মানুষের এসবিআই এর অ্যাকাউন্ট আছে, সেই মানুষের কাছে গেছিলাম, তাদের প্রশ্ন করেছি, এসবিআই এর কাছে কলকাতার গুরুত্ব কমছে, তারা কি মনে করছেন? তারা কি আতঙ্কিত? মানুষ কি বললেন শুনুন। অনেক অনেক অফিস দেখা যাচ্ছে যেখান থেকে ইয়ে করে লবির ব্যাপার থেকে যাচ্ছে অনেক জায়গায়, এখান থেকে নিয়ে মার্চ করে অন্য জায়গায় ইয়ে করে দিচ্ছে। আমার ওপিনিয়ন কলকাতা থাকলেই ভালো হয় সব দিক থেকে, মানে উঠে যাওয়ার মতো কোনো পরিস্থিতি এখনো দাঁড়ায়নি। আমি যে বিল্ডিং এ আছি গ্লেন্ডার্স, ওখানেও ছিল, এক ঘর থেকে ওইখানে গেছে, কিন্তু আছে সার্ভে করবো। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা নিয়েছে, আমাদের তো কিছু করার নেই, আমরা প্রতিবাদ করলেই বাকি, কোনো লাভ নেই। অনেক কিছুই তো চলে গেছে আমাদের এখান থেকে। এমনি তো ব্যাংকে তো অটোমেটিক স্টাফ কমেই গেছে, ব্যাংকে কোনো ঠিকমতো পরিষেবা পাওয়া যায় না। এখন এটা চলে যাবে, আরো যাবে। একজন ব্যাংক এমপ্লয়ি, কিন্তু আমরা সবসময় এটা রেখেছি, লড়াই করছি।
আমি একজন ব্যাংক এমপ্লয়ি, আমি আপনার এগুলো এগেনস্টে লড়াই করছি সবসময়, কিন্তু কেন হচ্ছে আমি বলতে পারবো। ভালো হচ্ছে না, আমাদের বেঙ্গলের জন্য ভালো হচ্ছে না। এটা সত্যি খুব মানে দুর্ঘটনা ব্যাপারে ঘটছে, এটা আমাদের অনেক হেডকোয়ার্টার তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু ঠিক হচ্ছে না। এটা এসবিআই আমাদের মানে বেঙ্গলে অনেক রকম মানে কি বলবো, এটা ঠিক হচ্ছে ভালো হচ্ছে না, সত্যি বাংলার জন্য ভালো হচ্ছে না। বাংলার যা যা ভালো ছিল একে একে সব এখান থেকে চলে যাচ্ছে, আর আমদানি হচ্ছে কিছু খারাপ জিনিসের, রাজনৈতিক কিছু খারাপ ন্যারেটিভের, বিভাজনের রাজনীতির, কড়া ধর্মান্ধকতার রাজনীতির। এই খারাপগুলো আমরা চাই না, হাত জোড় করে বলছি, ভালোগুলো ধরে রাখুন, বাংলাকে বাঁচান। বাংলাকে এই নোংরা রাজনীতির ন্যারেটিভ দিয়ে বাঁচাতে পারবেন না। বাংলাকে বাঁচাতে পারবেন বাংলার ভালোগুলোকে বাংলায় রেখে। ভাবুন ভাবুন, আম জনতা ভাবা প্র্যাকটিস করুন, কাদের নিয়ে এসছেন আর কাদের নিয়ে আসবেন এই প্রশ্ন এখন ভাবুন, কারণ ভোট যত এগোবে এই নোংরা রাজনীতি আরো দেখতে পাবেন, কিন্তু আমার আপনার ইস্যুগুলো ক্রমশই হারিয়ে যাবে। প্রতিদিন সন্ধ্যে 7টায় আমি ইলমাস সৈয়দ এনকেটিভি বাংলা প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্টে আসব। এই সমস্ত সমস্যার বাইরে গিয়ে কোথাও তুলে আনবো আমার আপনার ইস্যু, the issue that matters. Goodbye and Jai Hind.